সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস টক অনুষ্ঠানে আপনাদের সবাইকে। আপনারা যারা আমাদের সাথে বিরতির পর যোগ দিয়েছেন তাদের জন্য বলছি, দর্শক আমরা আলোচনা করছি আজকে ব্রিটেনের কার্গো ব্যবসা নিয়ে, এবং কার্গো ব্যবসা নিয়ে আমাদের সাথে আমাদের বিজ্ঞ প্যানেলিস্টরা আমাদের সাথে রয়েছেন। যথারীতি বিরতির আগে আমাদের সাথে ছিলেন মাসুম জালালাবাদী, ওয়ার্ল্ড এভিয়েশন সিলেট ট্রাভেলস থেকে এসেছেন বার্মিংহাম। আমার পাশে রয়েছেন সৈয়দ মিজানুর রহমান, যিনি এসেছেন একিউ এক্সপ্রেস নিউ ক্যাসেল থেকে। রয়েছেন মনির আহমেদ, জেএমজি এয়ার কার্গো স্বত্বাধিকারী এবং যথারীতি বিমান বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শামসুল করিম। দর্শক, আমরা বিরতির আগে বেশ কয়েকটি প্রশ্ন নিয়েছিলাম। আমি প্রথমেই বিমানের কান্ট্রি ম্যানেজারের কাছে জানতে চাইব যে অধিকাংশ গ্রাহক হচ্ছেন সেবা পেতে চান সিলেটে। তা এখন সিলেটের যে প্রতি কেজি মাল ঢাকার তুলনায় কেন বেশি হয়, এবং সিলেটের ফ্লাইটের ব্যাপারে আপনার বক্তব্যটা যদি আমাদেরকে বলেন প্লিজ। প্রথমত বিমান একমাত্র ক্যারিয়ার যারা সিলেটে অপারেট করছে, এবং সবচেয়ে বড় ব্যাপার যে এটা কনসেপ্ট ডোর টু ডোর। আপনি যদি সিলেটের জন্য চিন্তা করেন, দ্যাট ইজ লন্ডন থেকে আপনার জিনিসটা কার্গোটা পিক করা হচ্ছে, একবার সিলেটে গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখন আমি যদি চিন্তা করি যে আমার একটা কার্গো যাবে রাজশাহীতে, ক্যান ইউ থিঙ্ক অন দ্যাট ওয়ে? মানে ইটস ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, তো যেহেতু বিমান ওখানে অপারেট করছে, কাজে বিমান সেই সুযোগটা, আমি বলবো সুযোগটা এই সেন্সে বিমান এই সার্ভিসটাকে অ্যাভেলেবেল করছে ফর দ্য সিলেট, এবং সেই ক্ষেত্রে হ্যাঁ ঢাকা থেকে এটা রেট কিছুটা হলেও বেশি হবে এই সেন্সে। কারণ আমরা যদি কার্গোটা ঢাকা নিতাম, ঢাকা থেকে আমাকে আবার কার্গোটা আবার ক্যারি করতে হতো সিলেটে, দ্যাট ইজ এডিশনাল কিছু ট্রান্সপোর্টেশন তো ইনভলভমেন্ট এখানে থাকেই। তো সেই ক্ষেত্রে সাধারণত ঢাকা এবং সিলেটের মধ্যে কার্গো রেটটা কিছুটা ডিফারেন্ট হয়। আর যেহেতু এখন আমাদের 5টা ফ্লাইট যাচ্ছে, 5টা ফ্লাইটে বলবো যে আমি বলবো যে লন্ডন থেকে সিলেট যাচ্ছে, তার মধ্যে 3টা ফ্লাইট যাচ্ছে লন্ডন দুবাই সিলেট, আর 2টা ফ্লাইট যাচ্ছে লন্ডন দুবাই ঢাকা সিলেট। দ্যাট মিনস ওই ফ্লাইটটা ঢাকা হয়ে গেলেও কিন্তু এর কার্গোটা কিন্তু ওখানে আর চেঞ্জ হচ্ছে না ঢাকাতে, তো আমরা স্ট্রেট পয়েন্ট টু পয়েন্ট নিয়ে যাচ্ছি। তো এই যে একটা ইউনিক ফ্যাসিলিটি, এটা কিন্তু তাহলে আপনার 3টা ফ্লাইট যাচ্ছে দুবাই হয়ে ডাইরেক্ট সিলেট, আর 2টা ফ্লাইট যাচ্ছে ঢাকা হয়ে ডাইরেক্ট সিলেট। তো তাহলে যেই ফ্লাইট 3টি যাচ্ছে দুবাই হয়ে সিলেট, আর যেই ফ্লাইটগুলো ঢাকা হয়ে সিলেট যাচ্ছে, এর মধ্যে কি পার্থক্য আছে কিনা? এর মধ্যে এই 3 দিন পাঠালে পরে একটু রেট কম, এরকম কি কোনো কিছু আছে? এর মধ্যে কোনো পার্থক্য নেই। যেটা আমরা প্ল্যান করেছিলাম সেটা হচ্ছে, আমাদের যখন 777 অপারেট করছে তখন কিন্তু আমাদের অনেক ক্যাপাসিটি ছিল। তখন আমাদের প্ল্যানটা ছিল যে আমরা যখন আমরা এয়ারবাস অপারেট করি তখন সেটাতে আমরা রেট একটু বেশি রাখবো, কিন্তু 777-এর ক্ষেত্রে আমরা রেট একটু কম রাখবো, যেহেতু এটা ঢাকায় গিয়ে কার্গোটা কিন্তু অফলোড হয়ে যাচ্ছে এয়ারক্রাফট থেকে, আবার নতুন এয়ারক্রাফটে উঠবে। এই ক্ষেত্রে এই ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে অনেক সময় বেশি লেগে যায়। হ্যাঁ, যার ফলে হচ্ছে কি একটা কার্গো এয়ারবাসে যখন যাবে লন্ডন থেকে সরাসরি সিলেট যাবে, এইভাবে আপনি নিশ্চিত থাকতে পারেন এটা কোথাও ইন্টারাপ্ট হবে না। মানে যখন 777 যাবে সেখানে ইন্টারাপ্ট হওয়ার একটা পসিবিলিটি থেকে যায়। যেমন আমাদের একবার এরকম হয়েছিল যে আমাদের লন্ডন ঢাকা আমরা প্রচুর কার্গো ঢাকাকে ব্যাকলগ হয়ে গিয়েছিল, আমরা সিলেটে নিতে পারছিলাম ডিউ টু এয়ারক্রাফট কনস্ট্রেন্ট, লিমিটেড ক্যাপাসিটি অফ দ্য এয়ারক্রাফট ফর ঢাকা সিলেট। তো যার ফলে এরকম একটা রিস্ক থেকে যায়। সেই রিস্ক থাকার কারণে আমরা তখন চিন্তা করেছিলাম যে আমরা যখন 777-এর কার্গোটা ক্যারি হবে তখন কিন্তু ভায়া ঢাকা, তখন কিন্তু সেখানে আমরা রেটটা কম রাখবো। কিন্তু এখনকার বাস্তবতাটা কিন্তু ভিন্ন। এখন আমাদের যে দুটা এয়ারবাস যাচ্ছে সিলেটে ঢাকা হয়ে, কিন্তু সেখানে কিন্তু কার্গোটা চেঞ্জ হচ্ছে না, এয়ারক্রাফটকে চেঞ্জ করতে হচ্ছে না, সেম এয়ারক্রাফটে আবার সিলেটে যাচ্ছে। যার ফলে কিন্তু যখন এখান থেকে কার্গো বুক করে উনি নিশ্চিন্তে থাকতে পারছেন এটা ঢাকা হয়ে যাক আর যে পয়েন্ট হয়ে যাক আলটিমেটলি এটা সিলেটে গিয়ে পৌঁছবেই। এই ব্যাপারে ওনারা নিশ্চিত থাকতে পারছেন। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। আমি যাব মনির আহমেদের কাছে, আপনার কাছে জানতে চাইবো এই যে এত কিছু আপনারা ঢাকা বাংলাদেশে পাঠাচ্ছেন, সরকার আসলে লাভবান হচ্ছে কিনা? গভর্নমেন্ট কি রেভিনিউ পাচ্ছে? থ্যাংক ইউ তামির ভাই। আসলে সরকার তো অবশ্যই রেভিনিউ পাচ্ছে, কারণ সরকার যে রেভিনিউ পাচ্ছে এটা 100% আপনি নিশ্চিত থাকতে পারেন, বিকজ অফ আগে যে কার্গোর যে রুল রেগুলেশন ছিল, ব্যাগেজ ফ্যাসিলিটি ছিল, এখন কিন্তু ওই ফ্যাসিলিটিগুলো কিন্তু নেই, সরকার মানে তুলে দিছে। এখন কার্গোগুলোতে মাস্ট আপনার ট্যাক্স হয়। পার্সোনাল এফেক্ট বা হাউস হোল্ড গুডসগুলো আপনি যখন নেন $1 আপনাকে ট্যাক্স দিতেই হবে। এখান থেকে যদি আপনি বিলেতি মাটিও নেন এটাকে $1 দিতে হবে।
কারণ এখানে কোনো সুযোগ নাই। বাংলাদেশের মাটি অনেক উর্বর, বিলেত থেকে মাটি নিবে না মানুষ। আমি বাইদা ভাই বললাম আপনাকে, যদি মনে করেন আপনি ভালো কিছু জিনিস নিলেন না, এটা ভ্যালুলেস একটা জিনিস নিলেন, ওইটাকেও $1 করে আপনাকে ট্যাক্স দিতে হবে। তার মানে সরকার লাভবান হচ্ছে এই business থেকে। অবশ্যই হচ্ছে। এবং ওইখানে আগে তো মনে করেন এখন তো ডেপুটি কালেক্টর আছে, জেসি আছে, অ্যাসিস্ট্যান্ট কালেক্টর আছে, সুপারিনটেন্ডেন্ট বিভাগ হয়ে গেছে। সবাই মাঝে মধ্যে অ্যাসিস্ট্যান্ট কালেক্টর যান, ডিসি যান, সবাই ওনারা রক্ষণাবেক্ষণ করেন, দেখাশোনা করেন। অবশ্যই সরকার লাভবান হচ্ছে। ধন্যবাদ। আমি মাসুম জালালাবাদী আপনার কাছে জানতে চাইবো, কোন ধরনের প্রোডাক্ট আসলে আমরা আমাদের প্রবাসীরা জানেন না যে এটা কার্গো সার্ভিসের মাধ্যমে প্রেরণ করা যায় না, অথচ ওনারা দিচ্ছেন, যার কারণে প্যাকিং খুলতে হয় ঢাকায় বা সিলেটে, যার কারণে প্রোডাক্ট মিসিং হতে পারে? মানে কি কি জিনিস আসলে দেয়া যায় না কার্গোতে? আচ্ছা, ইদানিং আগে ছিল যে আমরা এরোসল ফ্লেমেবল যে জিনিসগুলো এগুলো দিতে পারতাম বা যেত। ইদানিং এটা পুরোপুরি ব্যান্ড হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কিছু কাস্টমার আছেন, ওনারা ওইগুলা দিয়ে দেন, তো ওনারা হয়তো জানেন না যে এইগুলো ব্যান্ড হয়েছে। এইটা আসলে একটা যে কাস্টমার এইগুলো জানেন না, এই জন্য খুলতে হয়। আরেকটা ক্ষেত্রে হয় কিছু জিনিস আছে যেমন ট্যাক্সেবল আইটেম, তো অনেকে ডিক্লেয়ার করেন না, তো ভাবেন যে হয়তো এমনি চলে যাবে, বাট সব কিছু যে স্ক্যান করলে সুই পর্যন্ত দেখা যায় ওইটা অনেকে খেয়াল করেন না, বা ভাবেন যে হয়তো চলে যাবে এইভাবে এরকম। এই জন্য অনেক ক্ষেত্রে আমাদের ওই যে কাস্টম বলেন বা আমাদেরও খুলতে হয় অনেক সময় এইগুলা, ওই ট্যাক্সেবল আইটেম বা ফ্লেমেবল আইটেম এগুলা বের করার জন্য আর কি খুলতে হয়। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি জানতে চাইবো মিজানুর রহমানের কাছে, আপনি তো নিউ ক্যাসেল থেকে পাঠান, এটা একদম নর্থ ওয়েস্ট অফ ইংল্যান্ড। হ্যাঁ, তো এই এত দূর থেকে লন্ডনে আপনি কিভাবে এইগুলো পাঠান আমাকে একটু বলুন। আমাদের তো নিউক্যাসল বলতে নর্থ বলতে ধরেন অনেক বড় জায়গা, ধরেন সান্ডারল্যান্ড, স্কটল্যান্ড, সাউথ শিল, কিছু কিছু জায়গায় আমাদের সাব এজেন্ট হিসেবে কাজ করে। যেমন ধরেন সান্ডারল্যান্ডে আমাদের ওয়ান স্টপ মিশু বাই, সাউথ শিলে আছেন মুফতি বাই, ইউকে গ্রোসারি। তো সবাই জানে যে আমার নিজস্ব ব্যান আছে, জিএমজি ব্যান আছে। যখন কেউ মাল নিয়ে আসে ওনারা ওই জায়গায় রেখে দেন, তারপর আমাদের ফোন করে বললে আমরা ওইটা পিক আপ করে নিয়ে আসি। যখন থেকে বেশি হয়ে গেছে তখন আমরা সপ্তাহে 2 দিনই আমাদের ব্যান দিয়ে লন্ডনে পাঠিয়ে দিই। আর নর্মালি ওইটা এই পার্সেল ফোর্সের মাধ্যমে আমরা পাঠাই। যখন বেশি হয়ে যায় তখন আমাদের ব্যান দিয়ে আমরা নিজেই নিয়ে আসি। তো প্যাকেজিং এর ক্ষেত্রে আসলে সাধারণ গ্রাহকরা যারা এই পণ্যগুলো আপনাদের মাধ্যমে পাঠান, তো তারা তো এত অভিজ্ঞ থাকে না, এই প্যাকেজিং এ কতটুকু পারফেক্ট হয়, নাকি আপনারা নতুন করে আবার প্যাকেট করেন? ওইটা হইতেছে গিয়ে ধরেন অনেক লোক আছে যখন প্যাকেজিং করে নিয়ে আসবে, ওইটা অনেক সময় দেখা যায় ওইটা ড্যামেজ থাকে। ওইটা ড্যামেজ উনি রেস্টুরেন্টে একটা পুরানো বক্স নিয়ে আসছে, তো আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করি যে দেখেন আপনার ওইটা ইন্টারন্যাশনাল ফ্লাইটে যাবে, আপনি ভালো একটা বক্স নেন, বা আমাদের কাছে বক্স আছে, কিন্তু 3 পাউন্ডের কারণে ওরা বক্স নিতে চায় না। সেজন্য আমরা এক্সট্রা ওইটা প্যাকেজিং করে ভালো করে প্যাকেজিং করে মনির জিএমজিতে দিয়ে দিই। তারপর মনির ভাই বলেন যে তোমরা যখন কাস্টমার কিছু নিয়ে আসবে বলবে যে ভালো বক্স বা লাকিজে ভরে দিতে, ওরা বেশি না 3-4 পাউন্ড আসবে, ওনারা কিন্তু ওই জায়গা থেকে আবার প্যাক করে দেন। তখন এইটা হ্যান্ডেল করার সময় যখন দেশে চলে যায় ওইটা অটোমেটিকলি ধরেন ড্যামেজ হয়ে যায়। কিছু একজন বললেন না যে কমপ্লেন বললেন না যে আমার এইটা প্রবলেম হয়ে গেছে আমার মালগুলা, ওইটা দেশে যেতে যেতে ওইটা অনেক সময় ছিঁড়ে যায়। একটা লাগেজ, তামির ভাই আমি 1 মিনিট সরি, একটা লাগেজ মানে আমি 20 টাইম হ্যান্ডেলিং হয় আমাদের কাছ থেকে গাড়িতে উঠে। তাহলে কি সতর্কতা নেওয়া উচিত যারা এখান থেকে আমাদের পাঠাবেন পণ্য? কাস্টমার সার্ভিস, আমাদের গুডউইল রক্ষার্থে আমরা যে এজেন্টগুলো থেকে আমাদের এখানে মাল আসে আমরা আবার রিপ্যাকিং করি। আমাদের মেটেরিয়ালস রয়েছে, আমাদের এক্সট্রা লুক রয়েছে, আমাদের প্রত্যেকটা মাল আমাদের প্যাকেটগুলারে আবার আমরা নিজে আমাদের সেলফে আবার রিপ্যাকিং করি, কারণ আমাদের গুডউইলের সাথে সম্পর্কিত। এবং এই যে এরোসল সমস্যা, ওইটার জন্য আমি প্রতি বছর আমার এজেন্টদেরকে একটা দাওয়াত করে নিয়ে আসি এবং আমি প্রজেক্টরের মাধ্যমে ওনাদেরকে ট্রেনিং দিই, অভিজ্ঞতা যেতে। সাধারণ যারা প্রোডাক্ট পাঠায়, আমরা যারা সাধারণ প্রবাসীরা বিভিন্ন সময় পাঠাই, আমরা কনসার্ন না আসলে কিভাবে প্যাকেট করব বা কিভাবে এই পণ্যটিকে যত্ন নেবে। আপনারা বাড়তি যত্ন নেন কিনা? একজন অবশ্যই বাড়তি যত্ন দিই, এর জন্যই তো আমার এজেন্টদের যারা আমাদের এজেন্ট, সেজন্য কি বাড়তি চার্জ করেন? না,
চার্জ করি না, আমাদের গুডউইল রক্ষার্থে এটা আমাদের করতে হয়। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনি প্যাকেট অসাবধানতাবশত করলেও ওনারা আপনার পণ্যের যত্ন নেবেন। আমি বিমানের কান্ট্রি ম্যানেজারের কাছে আপনার কাছে একটু জানতে চাইব, একটা বিষয় পরিষ্কার হতে চাই যে এই যে বিজনেসগুলো ডেভেলপ করার পর আমাদের মধ্যে একটি প্রবণতা আছে যে এই ব্যবসা ভালো করছে, চলো আমিও একটি ব্যবসা করি। তো এই যে একটি প্রতিযোগিতা, তো এই প্রতিযোগিতাটি কি সুস্থ না আপনার কাছে কি মনে হয়? বা বিমানের কি কোনো নির্দিষ্ট আপনারা যে জিএসএ এজেন্ট আপনারা নিয়োগ করেছেন এর মধ্যে কি কোনো লিমিটেশন আছে? এতগুলো এজেন্ট ইংল্যান্ডে কাজ করতে পারবে নাকি এর কোনো লিমিট নেই?